পালিয়ে গেলেন কি করে বা পালিয়ে আছেন কি করে? কিছু সূত্র বলছে তিনি তামাবিল হয়ে ভারতে চলে গেছেন। ভারতে চলে গেছেন এই শব্দটির সাথে একটা বড় রকম আতঙ্ক বা প্রশ্নবোধক জায়গা আছে। কি? বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেট কোন রাষ্ট্রটি? এক বাক্যে আপনারা জানেন সেই দেশটির নামটি। আমাদের গুরুত্বপূর্ণ বা রাষ্ট্রের সেনাবাহিনীর সবচেয়ে গোপনীয়তা যেসব বাহিনীর কাছে রয়েছে সেই বাহিনীর এই সিনিয়র কর্মকর্তারা, জেনারেলরা ভারতে আশ্রয় নেওয়া মানে হলো আমাদের সেনাবাহিনীর সকল গোপনীয়তা তাদের কাছে পৌঁছে যাওয়া। কিছু সূত্র বলছে, ইন্টেলিজেন্স সূত্র বলছে, কিছু তাদেরকে সেনাবাহিনীর বা সেনাবাহিনীর গোয়েন্দা বাহিনীর লোকেরাই নিরাপদে ভারতে পার করে দিয়ে আসছে, অর্থাৎ সীমান্ত দিয়ে ভারতের গোয়েন্দা বাহিনী বা ভারতের বাহিনীর হাতে তুলে দিয়ে আসা হয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য বা তাদের এক্সিট দেওয়ার জন্য। কত ডেঞ্জারাস খবর বুঝতে পারছেন? বাংলাদেশের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ জেনারেলদের আবার সামরিক বাহিনীর এজেন্সিগুলো গোপনে ক্ষমতা ব্যবহার করে সীমান্তে তো আমাদের গোয়েন্দা বাহিনী কথা বলে কেউ কথা বলতে পারবে না, সেখানে কারো বুকের পাটা আছে, কোনো বিডিআর বিজিবি সার্চা করতে করতে তো ফেনা বেরিয়ে যায়, তারা তুলে দিয়ে আসছে নাকি ওপারের এজেন্সির কাছে। ভারতের এজেন্সি যদি এই খবরগুলো সত্য হয়, আবার বলছি যদি সত্য হয়, আমি বলছি না শতভাগ সত্য, তথ্য আসছে আমাদের কাছে, যদি সত্য হয় এই খবরগুলো, ভারত কি তাদের আশ্রয় দিবে বিনা কারণে? ভারত বাংলাদেশের সেনাবাহিনীর গোপন ছকগুলো, গোপন বার্তাগুলো, গোপনীয়তাগুলো পেয়ে যাবে না? বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব শত্রুর কাছে যারা এখন জিম্মায় তুলে দিবেন, শত্রুর কাছে যারা তুলে দিবেন ব্যক্তি স্বার্থে, সেই সব ব্যক্তিদের এই রাষ্ট্রের সেনাবাহিনী আটকাতে পারল না। প্রশ্ন হলো, ওয়াকারুজ্জামান সেনাপ্রধান থাকা অবস্থায় এই অফিসাররা পালালেন কি করে? এই দায়ভার ওয়াকারুজ্জামান নেবেন কি নেবেন না? তাহলে ওয়াকারুজ্জামান যদি এই দায়ভার না নেন, কে নেবে? যদি ওয়াকারুজ্জামান দায়ভার নিতে হয় তাহলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কবে জারি হবে? নাকি তিনি সেনা প্রধান বলে বেঁচে যাবেন? নাকি ওয়াকারুজ্জামান এই বিষয়ে জানেনই না, এটা অন্যভাবে ঘটে গেছে? 2 নম্বর প্রশ্ন, যে 15 জন সেনা জেনারেলকে সেনা জিম্মায় নেওয়া হলো তাদেরকে কেন পালাতে দেওয়া হলো না? তারা কি সেনাবাহিনীর বর্তমান পাওয়ারফুল বা যারা বর্তমান আঙুলের ইশারা সেনাবাহিনী চালান সেই সব কর্তাদের সাথে ওই 15 জনের কোনো বিরোধ ছিল? নাকি এই 15 জনকে সামনে রেখে মূল মাস্টারমাইন্ড, মূল হত্যাকারীদের পালাতে দেওয়া হলো? আমি মনে করি এই রাষ্ট্রের প্রসিকিউশনের সেনা প্রধানকে ডেকে নেওয়া উচিত, বর্তমান ডিজিএফআই প্রধানকে ডেকে নেওয়া উচিত। বর্তমান সামরিক বাহিনীর যেসব ব্যক্তিরা এই পালানোর সাথে সম্পৃক্ত থাকতে পারেন তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ রাষ্ট্রের কাছে সবাই চাকর, যে যত বড়ই পদে বসে থাকেন না কেন। রাষ্ট্রের কাছে প্রফেসর ইউনূস একজন চাকর, তাকে আমরা আমাদের ট্যাক্সের টাকায় বাঁচায় রাখছি, মানে খাওয়াইতেছি। সে যে যমুনায় থাকেন এটা আমাদের ট্যাক্সের টাকায়, তার কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল এটা আমাদের ট্যাক্সের টাকায়। সো কারো কাছে অনুরোধ করছি না, এটা আমাদের দাবি, এদেশের জনগণের দাবি। প্রিয় দর্শক, প্রশ্ন হলো, ডিজিএফআই যে 5 জনের নামে সমন জারি হয়েছে, এরা একজনও নাকি দেশে নাই, সব নাকি পালিয়ে গেছে। যে তথ্যগুলো পাচ্ছি, যদি এই তথ্য সঠিক হয় তাহলে বিচার করবেন কাদের? এবং এই 5 জনকে কারা পালাতে দিল? তার মানে 5 আগস্টের পর সেনাবাহিনীর কাছে থাকা 650 অপরাধীকে যারা পালাতে দিয়েছেন তারাই তাদেরকে পালাতে সাহায্য করেছে। যারা পালাতে সাহায্য করেছেন এবার তাদের বিরুদ্ধে মামলা হওয়া খুব জরুরি। বিএনপি জামাত ক্ষমতায় আসলে কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? কিংবা প্রফেসর ইউনূস কি এখন তাদেরকে তলব করে জিজ্ঞাসা করবেন, তাদেরকে এই কাজে ব্যর্থতার জন্য চাকরিচ্যুত করবেন? আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। গেল একটা ব্যাপার। সেনাবাহিনীর মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে, তথ্য আসছে। বড় একটি গ্রুপ বলছে ওয়াকারুজ্জামানকে আমরা আমাদের কলঙ্কিত অফিসারদের দায়ভার নিতে চাই না, যারা সেনাবাহিনীকে দেশের কাছে, বিশ্বের কাছে তাদের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের দায়ভার আমরা নিতে চাই না। রাষ্ট্র তাদের বিচার করলে অবশ্যই তাদের বিচার করতে দিতে হবে। যে কারণে ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত নিয়েছে তারপর সেনাবাহিনীর উচ্চবাচ্য কমে গেছে। তবে যারা দায়িত্বে ছিলেন, যেসব জেনারেলরা যারা এখন সেনা হেফাজতে আছেন, যারা পালিয়ে গেছেন, তারা কু করার চেষ্টা করেছেন, কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারেননি। কারণ মাঠ লেভেলে যারা রয়েছেন, সোলজার, মেজর, কর্নেল বা এই ক্যাটাগরির মধ্যে যারা রয়েছেন, তারা বলেছেন যে আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা করতে চাই, আমরা এই দেশকে স্থিতিশীল রাখতে চাই, আমরা চাই 16 বছর যারা অপরাধ করেছে তাদের বিচার হোক। এখন কু তো একজন মেজর জেনারেল করে বসতে পারেন না, তার নির্দেশ মানতে তার ব্রিগেডের বাকি অফিসারদের, সৈনিকদের মাঠে নামতে হবে, কেউ রাজি হচ্ছে না। যে কারণে শেষ পর্যন্ত তারা পালিয়ে গেছে, তারা কুতে সফল হননি। এবং ইন্টারেস্টিং ব্যাপার, এরা যে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে,
সেনাবাহিনীর আজকের প্রেস কনফারেন্সে তারা বলছেন যে আমরা কিছু জানি না। ডিজিএফআই যে এই গুম খুনে জড়িত এটা নাকি সেনাবাহিনী জানতো না। সেনাবাহিনীর বক্তব্য হলো যে ডিজিএফআই নিয়ন্ত্রিত হয় পিএম এর আন্ডারে, প্রধানমন্ত্রীর আন্ডারে, সেনাবাহিনীর আন্ডারে না। তাই ডিজিএফআই কোথায় আয়নাগর করেছে, কোথায় গুম খুন করেছে আমাদের সেনাবাহিনী জানে না। প্রশ্ন হলো এই বাহিনী দিয়ে আমরা শত্রু মোকাবেলা করব কি করে, যারা ক্যান্টনমেন্টের মধ্যেই ডিজিএফআই কি করছে জানে না, আয়নাঘর কোথায় তারা জানে না। এরা কি শুধু লেফট লাইটই করবে? এরা কি কেবল রেশনই নেবে? এরা কি কেবল কালভার্ট ব্রিজ বড় বড় ভবনের ঠিকাদারি কাজ করবে? গত 16টা বছর তো তাই হয়েছে। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমার সাথে আমার দর্শকরা হয়তো একটা জিনিস বিশ্বাস করেন, সেটা হলো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এখনো আছেন, তারা এই দেশকে রক্ষা করবেন এবং তারাই আগামী দিন এই কারাপ্টেড, লুভি, খুনি, দলবাজ সেনাবাহিনীর বিচারের জন্য মাঠে নামবে। এবং একটা জিনিস আমাদের বিশ্বাস করতে হবে, এই দেশ টিকে আছে এখনো দেশপ্রেমিক সেনাবাহিনীর জন্য। সংখ্যায় অধিক নয় খারাপের সংখ্যা। সেনাবাহিনীর মধ্যে যারা হাসিনার সুবিধা নিতে এসেছিলেন, ব্যক্তিগত আখের গোছাতে, বড় বড় পদ বাগাতে, হাজার কোটি টাকার মালিক হতে, তারা সেই সম্পদ ভোগ করতে হয়তো পারছেন না। তারা আজ দেশ থেকে পালিয়ে গেছেন, কালকে থেকে তারা রিফিউজির মতো জীবনযাপন করবেন। বলা হয়েছে কেউ কেউ চলে গেছেন ইউরোপেও। সবচেয়ে আশ্চর্য লাগে, এই দেশ থেকে বিগত 16 বছর মাটির নিচ থেকেও একজন নিরাপরাধ মানুষ বাঁচার জন্য আশ্রয় নেয়, সেখান থেকে এই সেনাবাহিনী ডিজিএফআই খুঁজে বার করতো। আর আজকের ডিজিএফআই আমাদের দেশের গুম খুনের হত্যাকারীদের জানে না তারা কোথায় আছে, তারা কোন সীমান্ত দিয়ে পালিয়ে গেছে সেটাও তারা জানে না। প্রশ্ন হলো, পিলখানা যারা এই হত্যাকাণ্ড চালালো, অজস্র সেনাবাহিনীকে যারা হত্যা করলো, পিলখানা পরবর্তী বিভিন্ন জায়গায় অনেক সেনা অফিসারের প্রাণ চলে গেল। আর যারা সেই হাসিনাকে নেপথ্যে সমর্থন দিল, পিলখানা হত্যাকাণ্ডের সমর্থন দিল, সেই সব অফিসাররা এভাবে চলে গেল আর সেনাবাহিনী না দেখে থাকলো। আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমাদের এই গর্বের জায়গাটি প্রশ্নবিদ্ধ হয়ে গেল না? এদেশের মানুষকে বিশ্বাস করছে আপনাদের এই কথাগুলো? যতই আপনারা বলেন তিনি কখন কোথায় কিভাবে চলে গেছে জানি না, প্রতিটা সীমান্তে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি রয়েছে, সেখান থেকে তারা পালিয়ে গেল আমরা কিছু জানি না। তাহলে ব্যর্থতার জন্য আপনাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত না? প্রফেসর ইউনুস ওয়াকারুজ্জামানকে ডাকবেন, জিজ্ঞেস করবেন ডিজিএফআর এই কর্মকর্তারা কি করে দেশ ছেড়ে চলে গেছে, কি তাদের সহযোগিতা করেছে, এতদিন দেরি হলো কেন? কারণ যে ব্যক্তি, আবারও বলছি, যে ব্যক্তি প্রধান বিচারপতি, প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টার কাছে তাদেরকে রক্ষার চেষ্টা করেছেন, তিনি তো তাদেরকে পালাতে সাহায্য করেছেন, বিষয়টা কি তাই নয়? এটার জন্য তো আমাদের রকেট সায়েন্স প্রয়োজন নেই। যিনি এতদিন ধরে এইসব ব্যক্তিদের, কারাপ্টেড খুনি ব্যক্তিদের বাঁচাবার জন্য তদবির করেছেন, চেষ্টা করেছেন, হুমকি দিয়েছেন, তিনি তো পালাতে সাহায্য করেছেন, তাহলে তাকে গ্রেফতার করেন। কে সেই ব্যক্তি? এটা খুব কঠিন কাজ নয়। ইন্টারেস্টিং খবর, যিনি বা যারা এতদিন রাষ্ট্রকে থ্রেট দিতেন, হুমকি দিতেন, এদের গ্রেফতার করলে কু করবে, এটা করবে, ওটা করবে, ইউনূস সরকারের পতন ঘটবে, অবশেষে তারা পরাজিত হয়ে গেছে। অবশেষে তাদের পরাজয় ঘটে গেছে। বাংলাদেশ ছাত্র জনতার, বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর হাতে চলে গেছে। দোষীরা হয় কেউ পালিয়ে গেছেন, বাকিরা জেলে যাবেন। বাংলাদেশের প্রত্যেকটা নিরাপত্তা বাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, এয়ারফোর্স, নেভি, র্যাব, পুলিশ, বিজিবি, সবার উদ্দেশ্যে একটি বার্তা, যখন আপনারা ডিজিএফআই বড় বড় পদে ছিলেন, আপনাদের ভয়ে দেশের মানুষ অস্থির ছিল, কখন কাকে তুলে নিয়ে পেট কেটে, পায়ে ইট বেঁধে, পাথর বেঁধে পানিতে ভাসিয়ে দেবে। আজ আপনারা পালাচ্ছেন, দেশের মানুষ সব ঠিক আছে, কিন্তু আপনারা পালাচ্ছেন। এই বিশাল বিশাল পথ আপনাদের রক্ষা করতে পারছে না। সেনা প্রধানের মতো ব্যক্তি ঘুমোতে পারছে না, চোখ বন্ধ করতে পারছে না, আতঙ্ক। কোন দিক থেকে তিনি ফেসে যান? মনে রাখবেন, জুলুমের দিন স্থায়ী হয় না। আল্লাহর পরিকল্পনা আর মানুষের পরিকল্পনার পার্থক্য আছে। আপনারা পরিকল্পনা করে হাসিনাকে 16 বছর বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর পরিকল্পনা কি জানতেন না? আল্লাহর পরিকল্পনা হলো হয় জেল, নয় ফাঁসি, নতুবা দেশ ছেড়ে ফেরারি জীবন। তাহলে এই অবৈধ টাকা, ক্ষমতা, 16 বছর যে পাপ তৈরি করেছেন, দুনিয়া থেকে যে পাপ শুরু হয়েছে, সেই পাপ কি আখেরাতে আপনাকে শাস্তির মুখোমুখি করবে না? যে মানুষগুলোকে বিনা কারণে হত্যা করেছেন, যদি দুনিয়াতে বেঁচে যান, ভারতে গিয়ে বা ইউরোপে গিয়ে বা পালিয়ে থেকে, গর্তে থেকে, আল্লাহর কাছে, আল্লাহর হাত থেকে বাঁচতে পারবেন? যে সন্তানগুলো তার বাবার জন্য কেঁদেছে, যে মা তার কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করে ফেলেছেন ছেলেদের জন্য, ছেলে আর ফিরে আসেনি গুম জগৎ থেকে, তাদের অভিশাপ, সেই মানুষের পাপ, মানে সেই মানুষের অভিশাপের পাপ, সেখান থেকে বাঁচবেন